সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি পুরসভার পেনশনের টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত অরিঞ্জিত ঘোষের জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের। নজরে নির্বাচন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন মেয়র গৌতম দেব। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল, সেই দিকে তাকিয়ে দিনভর সরগরম শহর। তৃণমূলের পথসভা মিছিলে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার পেনশন খাতে 81,40,000 টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত অরিঞ্জিত ঘোষের জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। 2022 সালে জলপাইগুড়ি পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী অরিঞ্জিতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসে। অবসরপ্রাপ্ত কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে অরিঞ্জিত ঘোষ এই প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে ছেলে স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। পরে স্ত্রী এবং ছেলে জামিন পেলেও এখনও জেলবন্দি অরিঞ্জিত। এদিন অরিঞ্জিত ঘোষের হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁরই আইনজীবী, আর যার বিরোধিতা করেন আইনজীবী তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জানান, ডিভিশন বেঞ্চ অরিঞ্জিত ঘোষের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আগামী 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে জলপাইগুড়ি পৌরসভায় একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি ধরা পড়ে 2022 সালে এবং তারপর জলপাইগুড়ি পৌরসভা একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এবং তারপরে এফআইআর দাখিল করা হয় এবং সেখানে অরিঞ্জিত ঘোষ, তার স্ত্রী, তার পুত্র সন্তান সমেত টোটাল 11 জন আসামি রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে অরিঞ্জিত ঘোষ জেলে রয়েছেন এবং তার স্ত্রী এবং পুত্র সন্তান জামিন পেয়েছেন এবং স্ত্রী আগাম জামিন পেয়েছেন। আর আরেকজন আসামি যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি জামিন পেয়েছেন। আজকে অরিঞ্জিত ঘোষের হয়ে জামিনের আবেদন করেছিল এবং যে টোটাল দুর্নীতির পরিমাণ 81,40,000 টাকা, এই পুরো দুর্নীতি করেছিল পেনশনের টাকা, ফলস পেনশনার দেখিয়ে তাদের নামে টাকা ট্রান্সফার করে সেখান থেকে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে নিজে এটিএমের বাইরে দাঁড়িয়ে থেকে সেই টাকাগুলো সে নিজেও তাদের কাছ থেকে নিয়ে নিত, তাদেরকে অল্প কিছু টাকা দিত এবং নিজের স্ত্রীর নামেও অ্যাকাউন্টেও টাকা ডিসবার্স করেছিল, নিজের সন্তানের নাম অ্যাকাউন্টেও পেনশনের টাকা ডিসবার্স করেছিল, যেখানে তারা কোনোদিনই পৌরসভার এমপ্লয়ি ছিলেন না। এবং এই আরও যে 7 জন আছে তাদের মধ্যে 6 জনই কোনোদিনও পৌরসভার এমপ্লয়ি ছিলেন না। আজকে আমি সরকারের পক্ষে দাঁড়াই এবং আমার সাথে ছোট্টু রায় ছিলেন আমার অ্যাসিস্ট করার জন্য এবং ওরা আজকে জামিনের আবেদন করে অনেকক্ষণ শুনানির পর মহামান্য কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কোঅর্ডিনেট বেঞ্চ, এই বেঞ্চ যথাক্রমে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ অরিঞ্জিত বিশ্বাসের জামিনের আর্জি খারিজ করেছেন। তিনি 1 বছরের বেশি জেলে রয়েছেন এবং বলেছেন আগামী 6 মাসের মধ্যে এই ট্রায়াল শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে এবং যারা এখনও বিচারের আওতার বাইরে আছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতার মধ্যে আনতে হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যদিও প্রার্থী নামের জায়গা ফাঁকাই রাখা হয়েছে। এই দেওয়াল লিখনে গৌতম দেবের সঙ্গে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, সহ সভাপতি গৌতম গোস্বামী, আইএনটিটিইউসির ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুকান্ত কর প্রমুখ। অন্যদিকে আগামী 14ই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার দেওয়াল লিখনও করা হলো এই দিন। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, লোকসভা নির্বাচন এসে যাচ্ছে, তাই নির্বাচনের দেওয়াল লিখন শুরু করা হলো শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়িতে। এটি প্রচারের একটি অংশ। এছাড়াও 14ই মার্চ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তারও দেওয়াল লিখন সম্পন্ন হলো। ইলেকশন এসে যাচ্ছে, আজকে ইলেকশনের ঢাকিটা ডাবগ্রাম ফুলবাড়ি এবং শিলিগুড়িতে শুরু করে দিলাম কয়েকটা দেওয়াল লিখন এবং 14 তারিখে ময়নাগুড়িতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সভা হবে তারও একটা প্রতীকী আমি
দেয়াল লিখন লিখলাম, আমাদের দলের কর্মীদের বার্তা দিলাম যে খুব তাড়াতাড়ি আমরা এটা প্রচারের একটা অংশ ওয়াল লিখন আমরা আগামী 7-10 দিনের মধ্যে আমাদের দার্জিলিং লোকসভার সমতল আর জলপাইগুড়ি অ্যাটলিস্ট ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় আমরা কমপ্লিট করব। সাথে শিলিগুড়ির 14টা ওয়ার্ড আছে। ফলাফল কেমন আশা রাখছেন? ফলাফল দুটো জিতবে, জলপাইগুড়ি নিয়ে কোনো সন্দেহ নেই, দার্জিলিংয়েও অপ্রত্যাশিত ভালো ফলাফল হবে। আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। তার আগে বুধবার জলপাইগুড়িতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমাজপাড়ায় পথসভা এবং একটি মিছিল অনুষ্ঠিত হয়ে গেল শহর জুড়ে। এই দিনের মিছিলের আগে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 জন কংগ্রেস পঞ্চায়েত সদস্য অন্যান্য কর্মীদের সঙ্গে তৃণমূলে যোগদান করেছেন। এই তথ্য নিয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, 3 জন পঞ্চায়েত সদস্যের পাশাপাশি শতাধিক মানুষ দলে যোগদান করেছেন। বাংলার সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহুয়া। সেখানে আজকে বিজেপি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রের সরকার যে একমাত্র বাংলা, যেখানে তারা 21-এর নির্বাচনে জিততে পারেনি, তাই আজকে এখানে বাংলাকে বঞ্চনা করে দিল। আজকে বাংলার সড়ক যোজনার টাকা, আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজ বন্ধ করে রেখে যে রাজনীতি করেছে সেটা তো আজকে বাংলার সাধারণ মানুষ দেখেছে। তাই তো জনগর্জন সভা। এই জনগর্জন শুধু তৃণমূল কংগ্রেসের জনগর্জন নয়, এটা বাংলার মানুষের জনগর্জন, যেটা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে। তাই এই জনগর্জন সভা, যেটা ব্রিগেড আগামী 10ই মার্চ ব্রিগেডের ময়দানে হতে চলেছে, ঐতিহাসিক সভা, সেখানে আমরা জলপাইগুড়ি জেলা থেকে আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা হাজার হাজার কর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হচ্ছি। দেখুন, ট্রেন পর্যন্ত বাতিল করে দিয়েছে। আজকে যে ট্রেন করা হয়েছিল, 2টো ট্রেন এই জেলাগুলোর জন্য, সেটা পর্যন্ত 2রা মার্চ তারা রেল দপ্তর থেকে ঘোষণা জানিয়ে দিয়েছে যে ট্রেন দেওয়া যাবে না। আজকে জমিদারি প্রথা চলছে, সাধারণ মানুষকে বেটে মেরে এখানে তৃণমূলের কর্মসূচিকে যাতে লোক এখান থেকে যেতে না পারে তার জন্য ট্রেনটা বাতিল করে দিচ্ছে আজকে তারা, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বলে। তো এটা সাধারণ মানুষ মানছে না। আমাদের কর্মীরা বিকল্প ব্যবস্থা করে বাসে করে আজকে আমরা কলকাতায় যাচ্ছি। এটা বানারহাট ব্লকের বিন্নাগুড়ি জিপি থেকে 3 জন নির্বাচিত পঞ্চায়েত মেম্বার এবং কংগ্রেস থেকে নির্বাচিত পঞ্চায়েত মেম্বার, তারাই তাদের বিভিন্ন সমর্থকদের নিয়ে জয়েন করবে। প্রায় 150 সমর্থক নিয়ে 3 জন পঞ্চায়েত আজকে এই মঞ্চ থেকে জয়েন করবে। এদিন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী বলেন, আগামী 10 তারিখ ব্রিগেড সমাবেশ আছে। সেই উপলক্ষে জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এ বিশেষ প্রস্তুতি মিছিলের ডাক। জেলার বিভিন্ন ব্লক থেকে 7 থেকে 8 হাজার যুব তৃণমূল কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। এই দিন সমাজপাড়া থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করার পর ফের সমাজপাড়ায় এসে শেষ হয়। যেহেতু 10 তারিখ আমাদের নেত্রী সুশ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটা ডাক দিয়েছে ব্রিগেড চলো, এই ব্রিগেড চলো কার্যক্রমকে সফল করার জন্য আজকে আমরা প্রস্তুতি মিছিল ডেকেছি। আমাদের গোটা 16টা ব্লক থেকে আমার মনে হয় 7 থেকে 8 হাজার আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এই প্রস্তুতি মিছিলে সামিল হবে। আর আগামী 10 তারিখ মুখ্যমন্ত্রী যা ডাক দিয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন, সেই প্রোগ্রামকে আমরা সাকসেস করব। কিছু অনেক ইস্যু রয়েছে। 2014 সালে বিজেপির 2টা সিট ছিল পশ্চিমবঙ্গে, তারপরে 2019 সালে বিজেপি 2 থেকে 18 হয়েছে। এই 18 হওয়ার পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অনেক বঞ্চনা হয়েছে। আমাদের 100 দিনের টাকা 2 বছর থেকে আটকানো আছে। আমাদের আবাস যোজনার, বাংলা আবাস যোজনার টাকা 2 বছর থেকে আটকানো আছে। এই ছাড়া অনেক যে আমাদের চা বাগান, বিশেষ করে উত্তর বাঙ্গাল চা বাগান এরিয়া আছে, সেই চা বাগানের উন্নতির জন্য যে দেশের প্রধানমন্ত্রী নিজেকে চাইওয়ালা বলে, কিন্তু চাই উদ্যোগের জন্য আজকে এই এত বছরে 5 বছরে 2019 থেকে 24 অবধি কিছু করলো না। উনি বলেছিলেন কি আমরা প্রতি বছর 2 কোটি ছেলেদেরকে চাকরি দিব, আজকে যুব সমাজ বেচাকরি হয়ে বসে আছে। এটা অনেক ইস্যু আছে, সেটা আমাদের বিশেষ করে 10 মার্চের প্রোগ্রামকে সফল করার জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পথশ্রী 3 প্রকল্পে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অর্থ তহবিল থেকে
প্রায় 3 কোটি টাকার রাস্তার কাজে শুভ শিলান্যাস করা হলো। বুধবার রাজগঞ্জ ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভেলকিপাড়া, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এবং মান্তাদারি গ্রাম পঞ্চায়েত 1 নম্বর টাকিমারি গ্রামের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে জলপাইগুড়ি জেলা পরিষদ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের অর্থ তহবিল থেকে 3 কোটি টাকা খরচা করে পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে পাকা রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজে শুভ শিলান্যাস করা হলো এই দিন, যার শিলান্যাস করলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, অর্চনা রায়, ললিত রায় প্রমুখ। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত পথশ্রী 3 যে ফেজ চালু হয়েছে তার WBSRD অর্থানুকূল্যে আমাদের পানিকৌড়ি অঞ্চলের বানিয়াপাড়ার একটি রাস্তা আমরা শুভ শিলান্যাস করলাম। এই শুভ শিলান্যাসে আমাদের সমস্ত রাজগঞ্জের যারা জনপ্রতিনিধি আছেন তারা উপস্থিত হয়ে আজকে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি, বিশেষ করে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা তারা স্কুল কলেজে যাওয়ার অসুবিধা এবং বয়স্ক মানুষ তাদের বা মানে সন্তান সম্ভব মা তাদের আশেপাশের এলাকার গ্রামগুলো খুবই যোগাযোগের একটু অসুবিধা ছিল। মানুষের দীর্ঘদিনের দাবিকে আজকে আমরা পূরণ করতে পেরে আমাদের জনপ্রতিনিধি যারা এখানে আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছে, আমাদের কর্মাধ্যক্ষ আছে, জেলা পরিষদের আমি আছি এবং আমাদের এলাকার উপপ্রধান পঞ্চায়েত সদস্য বিমল রায়, সর্বাণী ধারা সবাই আছে। তো ভালো লাগছে যে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, এলাকার উন্নয়ন হচ্ছে। এই রাস্তা প্রায় 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে, 2 কিলোমিটার রাস্তা এবং এইখানে কিছুটা রাস্তা আমাদের জেলা পরিষদ থেকে আগেই করে দেওয়া হয়েছিল। তা আমরা এইখান থেকে রাস্তাটা করব এবং তার ফলে আমাদের আপনারা জানেন যে ওই দেবেন্দ্রপুরের রেলগেট এবং এই বানিয়াপাড়া রেলগেট, এই দুটো রেলগেটের মাঝখানে যে রাস্তাটা ছিল এই রাস্তাটাও দীর্ঘদিন ধরে ভগ্নদশা হয়ে আছে এবং আমাদের যেদিন এই WBSRDর ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারা ওই রাস্তাটাকে মানে জিও ট্যাগিং করে নিয়ে গেছেন। তো সম্ভবত ওই রাস্তাটাও এর সাথে ধরা আছে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতি, স্মার্ট মিটার চালু না করা এবং জাতীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মিছিল সংগঠিত হলো। বুধবার SUCI কমিউনিস্ট দলের সদস্যরা বাবুপাড়া স্থিত জেলা দপ্তর থেকে ধিক্ষার মিছিল বের করেন। মিছিলটি বাবুপাড়া থেকে শুরু হয়ে থানা মোড়, সমাজপাড়া, দিনবাজার, কদমতলা হয়ে ফের তাদের দপ্তরে এসে শেষ হয়। সংগঠনের সদস্যরা বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ জাতীয় শিক্ষানীতি বাতিল এবং আরও একাধিক দাবি দাওয়া নিয়ে মিছিলের সিদ্ধান্ত নেওয়া হলো। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আমরা আমাদের দলের পক্ষ থেকে গত 2 মাস থেকে সই সংগ্রহ করছি, পাবলিকের মতামত নিচ্ছি। তাতে আমরা যেটা দেখছি যে মূল্যবৃদ্ধি সহ শিক্ষানীতি এবং যেভাবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে নারীরা নির্যাতিত হচ্ছে, এই সম্পর্কে জনগণ প্রবল আস্থাহীনতায় ভুগছে এই দুটো সরকারের বিরুদ্ধেই। আমরা সামনে নির্বাচন যেমন এসছে, সমস্ত দল কিন্তু নির্বাচনী ডামাডোলে ভেসে যাচ্ছে, কিন্তু আমরাই একমাত্র দল যারা জনগণের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলছি। আন্দোলন করতে করতে সামনে নির্বাচনে আসবে, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা শিক্ষা সহ মূল্যবৃদ্ধি সহ 12 দফা দাবির ভিত্তিতে আগামী ইলেকশনটা শেষ হলেই আমরা রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেব। সেই উদ্দেশ্যেই আমাদের সই সংগ্রহ করা। আর আজকের এই কর্মসূচি গোটা রাজ্যব্যাপী বিভিন্নভাবে পালিত হচ্ছে। কোনো জায়গায় বিক্ষোভ, কোনো জায়গায় ডেপুটেশন, কোনো জায়গায় ধর্ণা, কোনো জায়গায় আইন অমান্য, নানান কর্মসূচির মাধ্যমে আজকে গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbuyouthservice.government.in। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একাধিক দাবিতে বুধবার ইন্দিরা গান্ধী কলোনি স্থিত বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন, সম্পাদক রজনী রায়, মিন্টু নন্দী, নিমাই রায়, বিদ্যুৎ সহায়ক কর্মীরা। ইউনিয়নের জেলা সভাপতি কৃষ্ণ সেন অভিযোগ করেন, প্রত্যেক মাসে বিদ্যুৎ কর্মীদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও তার সুযোগ সুবিধা শ্রমিকরা পাচ্ছেন না। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পান না। আরও অভিযোগ, কিন্তু কাজ করা হলেও ডিপার্টমেন্টের কোনো আইডি কার্ডও নেই তাদের কাছে, ফলে বিভিন্ন সময় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সমকাজে সমবেতনের, কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেউ এই সমকাজে সমবেতনের দাবি মানলেন না। বিদ্যুৎ সহকর্মীরা তারপরে আবার সেই রায়ের জন্য হাইকোর্টে যায়। হাইকোর্ট নির্দেশ দেয় যে ইমিডিয়েট হচ্ছে যে বিদ্যুৎ সহায়ক কর্মী এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের তাদের বেতন কাঠামো তৈরি করার দায়িত্ব রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। আজকে কলকাতাতে আমাদের বিদ্যুৎ ভবনের সামনে প্রায় কয়েক হাজার বিদ্যুৎ সহায়ক কর্মী তারা উপস্থিত আছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি ডেপুটেশন তারা সংগঠিত করছেন। আমরাও এখানে এসেছি। সমস্ত ইএসআই সমস্ত বিদ্যুৎ সহায়ক কর্মীদেরকে ইএসআইয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং তারা বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু ইএসআইয়ের কার্ড পাচ্ছেন না। তাহলে তারা ট্রিটমেন্টটা করবেন কি করে? দ্বিতীয়ত হচ্ছে পিএফ ছাড়া, পিএফ নেই এমন অনেক কর্মীকে তারা কাজে লাগিয়ে দিচ্ছেন। যারা স্কিল নয় তাদেরকে লাইনে কাজে আটকে দিচ্ছেন। আমরা এর প্রতিবাদ করতে এসেছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেক আছে যাদের 2 মাস 3 মাস 4 মাসের বেতন হচ্ছে না। কি করে বেতন হচ্ছে না, কেন হচ্ছে না? যদি ওদের বেতন না হয় তাহলে এখান থেকে টাকা কন্ট্রাক্টররা টাকা পাচ্ছেন কি করে? প্রতি মাসের টাকা প্রতি মাসে এখানে পেমেন্ট করছেন বলছেন, তাহলে শ্রমিকরা পেমেন্টগুলো পাচ্ছেন না, তাহলে পরের মাসের বেতন ওরা কী করে পাচ্ছে? আমরা এই কথা তাদের সামনে তুলে ধরতে চেয়ে এসেছি এখানটায়। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে। এটা হচ্ছে সরকারি নির্দেশ এখন যে টাকা হাতে দেওয়া যাবে না, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে। তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে যদি টাকা দিতে হয়, সব নির্দেশ থাকে, তাহলে এখানে কেন তা ইমপ্লিমেন্ট হচ্ছে না? আমরা এই কথাগুলো এখানে তুলে ধরতে এসেছি এবং আমরা তাদের এই বিদ্যুৎ সহায়ক কর্মীদের বেতন যাতে পায় ঠিকঠাক তার ব্যবস্থা করবার জন্য। এবং সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চাহিদা তুঙ্গে থাকায় হলদিবাড়ি বাজারে আমদানি করা টমেটো যাচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি চাষ হয়ে থাকে টমেটোর। মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁচা লঙ্কা চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়। তবে হলদিবাড়ি বাজারের আমদানিকৃত টমেটো ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এবার হলদিবাড়ির টমেটো যাচ্ছে উত্তরপ্রদেশ, এমনটাই বক্তব্য হলদিবাড়ি বাজারে টমেটো ব্যবসায়ী মুরারি আগরওয়ালের। তিনি বলেন, বর্তমানে টমেটোর চাহিদা যথেষ্ট ভালো এবং তার নির্দিষ্ট দামও রয়েছে। 15ই মার্চ পর্যন্ত টমেটোর যথেষ্ট চাহিদা আর দাম আরো ভালো থাকবে বলে আশাবাদী তিনি। কি বাজার রয়েছে দাদা? বাজার চলছে 15 থেকে 16 টাকা মানে কেজি, পার কেজি? পার কেজি। আচ্ছা আচ্ছা। তো মানে এই মুহূর্তে কি মনে হচ্ছে এই দামটা কি থাকবে আগামী দিনে? আপাতত থাকবে। আপাতত থাকবে। 15 মার্চের পরে বলতে পারিনি। মানে 15 মার্চ পর্যন্ত এই বাজারটাই থাকবে আশা করা যায়। কি চাষিদের কি এই সময় ফলনটা একটু কম হচ্ছে? বলছে ফলন কম চাষিরা বলছে, হ্যাঁ, যে একটু ফলন কম আছে। মানে এই মুহূর্তে এই টমেটো, আপনি তো একজন ভালো ব্যবসায়ী, হলদিবাড়ি নাম করা ব্যবসায়ী, হ্যাঁ, তো এই টমেটো বর্তমানে কোথায় যাচ্ছে দাদা? ইউপিতে যাচ্ছে, সেখানেও যথেষ্ট চাহিদা রয়েছে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বসন্তকালীন দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টে মেতে উঠল জলপাইগুড়ির রাজবাড়িপাড়া। জলপাইগুড়ির রাজবাড়িপাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রাজবাড়িপাড়ার বটতলার খেলার ময়দানে। মঙ্গলবার টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই খেলায় মোট 24টি ফুটবল দল অংশগ্রহণ করে। জলপাইগুড়ি শহর সংলগ্ন ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের ফুটবল খেলোয়াড়রা খেলায় অংশ নেন। এদিনের ফুটস অল টুর্নামেন্ট এবং পরস্পর প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় ফেঞ্জি স্টুয়ার্ট অ্যান্ড রানার্স হয় অ্যাম্বুলেন্স এফসি। এই খেলায় পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হলো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নগদ 13,000 টাকা। পাশাপাশি রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় রানার্স ট্রফি এবং নগদ 11,000 টাকা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি পুরসভার পেনশনের টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত অরিঞ্জিত ঘোষের জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের। নজরে নির্বাচন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরকন্যা সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করলেন মেয়র গৌতম দেব। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। সেই দিকে তাকিয়ে দিনভর সরগরম শহর। তৃণমূলের পথসভা মিছিলে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।